আমি যদি অ্যানাদার এক্সাম্পল দেই, আমাদের 4টা বড় ফিক আছে তো ইসলাম ধর্মের থিওলজিক্যাল পার্সপেক্টিভে। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনার জন্ম হয়েছিল প্যালেস্টাইনে, গাজাতে, এবং উনি যখন অল্প বয়স তখন ওনার বাবা মারা যান। কিন্তু ওনার ফ্যামিলি হেরিটেজ ছিল কুরাইশ। তো ওনার মা তখন একটা খুব টাফ ডিসিশন নিচ্ছেন যে ওনারা প্যালেস্টাইনে থাকবেন না, ওনারা চলে আসবেন মক্কায়। সো শি ওয়াজ সিঙ্গেল মম, বাবা নাই, ছোট্ট একটা বাচ্চা। তো তাকে নিয়ে উনি এই কঠিন ডিসিশন নিচ্ছেন যে না, আমি প্যালেস্টাইন থেকে আমি মাইগ্রেট করব টু মক্কা। উনি মক্কায় চলে আসছেন। মোটিভেশন কি ছিল? মোটিভেশন ছিল দুইটা। একটা হলো যেহেতু কুরাইশ বংশের, তাহলে মক্কায় আসলে দে ক্যান কানেক্ট টু দ্যাট ট্রাইব মোর, এটা ছিল একটা মোটিভেশন। আরেকটা মোটিভেশন ছিল যে তখনকার সময়ে ইসলামিক এডুকেশনের সেন্টার ছিল মক্কা এবং মদিনা। অল দ্য ফেমাস স্কলার্স ওইখানে ছিল। তো এই কারণে যখন উনি মক্কায় আসলেন, তখন মক্কায় খুব ফেমাস স্কলারের অধীনে উনি পড়াশোনা করলেন। আর একটু বড় হওয়ার পর উনি মদিনায় চলে গেলেন, এবং মদিনায় ইমাম মালিক ওনার টিচার ছিল। সো ইমাম মালিক ফিক ওনার নামে। সো হি ওয়াজ অ্যানাদার ইমাম। যেমন ধর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন সারা দুনিয়ায় মাতবরি করে বেড়াইতেছে, বড় সভ্যতা। তো তারা যখন স্বাধীন হয়েছে, তাদের ফাউন্ডিং ফাদার্স যারা ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যারা লিখছে, তাদের তখনকার সময় লেখালেখি যদি আমরা ফলো করি, তাহলে গ্রেটনেস আমরা দেখব। আমেরিকা স্বাধীন হয়েছে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে, এবং যারা যুদ্ধ করছে তারাও ব্রিটিশ বর্ন পিপল, তারা ব্রিটেন থেকে এখানে আসছে, এলিট পিপল ছিল। কিন্তু একটা সার্টেন টাইমে ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, তাদের ইন্টারেস্টের সাথে তাদের ওন ইন্টারেস্ট কনফ্লিক্ট করছে। এই যুদ্ধের পরে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল জর্জ ওয়াশিংটন, এবং উনি রেভলিউশনারি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন। ওই সময় যারা পলিটিশিয়ান ছিলেন তাদের মধ্যে উনি খুবই রেসপেক্টেড ছিলেন। উনি প্রথমে ক্ষমতায় আসলেন, এক টার্ম ক্ষমতায় ছিলেন, তারপর আবার নির্বাচিত হইলেন, সেকেন্ড টার্ম ক্ষমতায় ছিলেন। সেকেন্ড টার্ম থাকার পরে উনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। ওনাকে থার্ড টার্ম থাকার জন্য তার যারা ফেলো পলিটিশিয়ান ছিল তারা অনেক অনুরোধ করছেন, কিন্তু উনি থাকেন নাই। এবং এটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল এক্সাম্পল। ওই সময়ে সমসাময়িক যেটা পলিটিক্যাল কালচার ছিল, সেটা তো ব্রিটেনের রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র তো যতক্ষণ লাইফ আছে ততক্ষণ উনি ক্ষমতায় থাকবেন, পারিবারিক থেকে। এই রাজতন্ত্রের এক্সাম্পল থাকার পরেও জর্জ ওয়াশিংটন এই যে এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন নিলেন যে আমি 2 টার্ম থাকার পরে থাকবো না, আর প্রয়োজন নাই, অন্য কেউ আসুক, পাওয়ার ট্রান্সফার হোক, এখানে অটোক্র্যাটিক এনভায়রনমেন্ট তৈরি না হোক। তখন কিন্তু কনস্টিটিউশন এটা লেখা নাই যে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এটা কনস্টিটিউশনে লেখা নাই। উনি ওইটা নিজের থেকে করলেন। কেন করলেন? উনি এক্সাম্পল সেট করতে চাইছেন। এই যে এক্সাম্পল উনি সেট করলেন, এইটা আমেরিকাতে কনস্টিটিউশনে একজন প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারবেন না, এইটা করা হয়েছে অনেক পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আমরা 1700 সালের কথা বলতেছি, যখন জর্জ ওয়াশিংটন 1770-80 এই সময়টা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এর পরে এসে কনস্টিটিউশনে লেখা হয়েছে যে 2 টার্মের বেশি প্রেসিডেন্ট থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বাদে আর কেউই 2 টার্মের বেশি থাকেন নাই। কেন থাকেন নাই? ওই এক্সাম্পল দ্বারা ইন্সপায়ার্ড হয়ে। কে করছেন এটা? জর্জ ওয়াশিংটন, এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য নেশন। তো এই যে কিছু কিছু ব্যক্তি ছোটোখাটো দলীয় স্বার্থ, ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থ, নিজের অল্প কিছু পাওয়ার লোভ, এই জিনিসগুলো অতিক্রম করে তার চাইতে উপরে উঠে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারেন, এক্সাম্পল সেট করতে পারেন। এই রকম ডিফাইনিং মোমেন্ট যখন কোনো জাতির জীবনে আসে, তখন এই জাতি উন্নত হয়। এবং হিস্টোরিক্যালি বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই, একটা জাতি তার কন্ডিশন ক্রস করে এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাইতে অনেক সময় লাগে না। এটা হয়তো 20 বছর টাইম লাগে, 15-20 বছর, 25 বছর, এর মধ্যে একটা জাতি তার অবস্থা পরিবর্তন করে ফেলতে পারে।